স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। আমার কেবিন থেকে এক বোতল মিনারেল ওয়াটার আর একটা ফ্রেশ আপেল নিয়ে আসো। সিকিউরিটি গার্ড আর দেরি না করে চলে গেল। কিছুক্ষণের মাঝে মিহালের বলা জিনিস নিয়ে এলো। এই অফিস রুম থেকে মিহালের কেবিন বেশি দূরে না, তাই বেশি সময় লাগলো না। মিহাল পানি আর ফলসহ আবার অফিস রুমে চলে গেল। নীলা পুরো অফিস রুমটা ঘুরে ঘুরে দেখছে। মিহাল ভেতরে প্রবেশ করে তার উদ্দেশ্যে বলল, এই ফ্রেশম্যান। নীলা হকচকিয়ে উঠল হঠাৎ পুরুষালে গম্ভীর কণ্ঠ কর্ণপাত হতেই। সামনের দিকে তাকিয়ে দেখলো মিহাল তার দিকে তাকিয়ে আছে। সে হেঁটে আসলো এদিকে। নীলা আসতেই মিহাল তার দিকে পানির বোতল এগিয়ে দিল। নীলা চমকালো বটে। তার আসলে ভীষণ তৃষ্ণা পেয়েছিল, তাই বেশি কিছু না ভেবে নিজের প্রফেসরের হাত থেকে পানির বোতল নিল আর ঢক ঢক করে বোতলের সম্পূর্ণ পানি ঢুকে গিলে ফেলল। মিহাল মুগ্ধ নয়নে কেবল নিজের নীলাঞ্জনাকে দেখতে লাগলো। মেয়েটির মাঝে এমন কি আছে যা তাকে কাবু করছে, এর উত্তর তার কাছে জানা নেই। সে শুধু এটা জানে, এই মেয়েটির মতো বুদ্ধিমতী নিষ্পাপ মেয়েকে আর যাই হোক সে ইরফানের মতো লম্পটের সাথে থাকতে দিবে না, এবং মেহাল খান সবসময় নিজের সিদ্ধান্তে অটল থাকে। নীলা পানি পান করে খালি বোতল টেবিলের উপর রাখল। সঙ্গে সঙ্গে মিহাল তার দিকে আপেল এগিয়ে দিল। নীলা এবার অবাকের চরম পর্যায়ে চলে গেল। পানির বোতল আশা করেনি, তবুও পাবার পর বেশি অবাক হয়নি। কিন্তু এখন এই আপেল দেওয়াটা তা ঠিক হজম হচ্ছে না। সে তড়িৎ গতিতে নিজের মাথা নেড়ে নাসূচক ভঙ্গিতে হাত নাড়ালো এবং নরম স্বরে বলল, নো থ্যাঙ্কস প্রফেসর, কিন্তু আমার এই অ্যাপেলের কোনো প্রয়োজন নেই। মিহাল কণ্ঠে গাম্ভীর্য ধরে রেখে বলল, এখন যদি ফাংশনে উপস্থিত থাকতে অবশ্যই সেখানে খাবার দেওয়া হতো, আর সেই খাবার খেতে। যেহেতু সেখানে এখন তুমি নেই, তাই খাবার পাচ্ছ না। তাই আপাতত যা ম্যানেজ করতে পেরেছি তা নাও। আর আমি বেশি এক্সকিউজ পছন্দ করি না। নীলারও ভীষণ ক্ষুধা পেয়েছিল, তাই আর দ্বিমত পোষণ করল না। আপেলটি মিহালের হাত থেকে নিল, কিন্তু সে আপেলটি খেল না। মনে মনে বলল, ইকরাও তো সেই সকালে খেয়েছিল, তারপর আর কিছু খাইনি। তাকে ছাড়া আমি একা একা কী করে খেয়ে উঠি? আমার থেকে বেশি তো এখন তার খাওয়ার প্রয়োজন। এ অ্যাপেলটা আমি তার কাছে গিয়ে তাকে খেতে দিব। খেলে হয়তো সে কিছুটা শক্তি পাবে। নীলাকে ভাবনার মাঝে ডুবে যেতে দেখে মেহাল দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, সেখানে আমার বন্ধু মুনভি আছে। সে নিশ্চয়ই তোমার ফ্রেন্ডের খেয়াল রাখবে এবং তোমার ফ্রেন্ডকে খাওয়ার জন্য কিছু একটা দেবে। তাই অন্যের কথা না ভেবে যেটা তোমাকে দিয়েছি সেটা তুমি খাও। পরবর্তীতে দেখা যাবে না খাওয়ার জন্য তুমি অসুস্থ হয়ে যাবে। আমরা সারাক্ষণ তোমাদের দুজনের পেছনে পড়ে থাকবো না, তাই তাড়াতাড়ি খেয়ে নাও। নীলার চোখ বড় বড় হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি কি করে তার মনের কথা বলে ফেলছে এই বিষয়ে সে অবগত। কিন্তু এখন তার ভীষণ ক্ষুধা পেয়েছে, তাই কিছু না ভেবে আপেলটি খেতে শুরু করলো। মিহাল নীলাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে দেখে পাশ থেকে একটা চেয়ার টেনে দিল এবং সেই জায়গা থেকে কম্পিউটারের কাছে চলে গেল। অর্থাৎ চেয়ারটা সে নীলা বসার জন্য বের করেছে। নীলা একবার নিজের প্রফেসরের দিকে তাকালো, আরেকবার চেয়ারটির দিকে তাকালো। তারপর আর কিছু না ভেবে চেয়ারে বসে আপেল খেতে লাগলো। মিহাল আর চোখে একবার নীলাকে পর্যবেক্ষণ করে মুচকে হাসলো এবং মনে মনে বলল, আর যদি তোমাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকতো, তাহলে হয়তো তোমার আর আমার মাঝে এমন দূরত্ব থাকতো না। হয়তো আমরা আরো বেশি ফ্রি থাকতাম। হয়তো তুমি আমাকে চিনতে, হয়তো মিহাল এক দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো ইরফানের সাথে তোমার বিয়ে হতো না। অন্তত মিহাল খান জীবিত থাকাকালীন তো হতে দিত না। কিন্তু এই সকল কিছুই কেবল হয়তোতে সীমাবদ্ধ। মিহালের মা ইসরাতুল মিনা মির্জা একটি ছবির ফ্রেম বুকে জড়িয়ে নিয়ে কাঁদছেন। নিজের পরিবারের কথা খুব মনে পড়ছে তার। এভাবে সম্পর্ক ভেঙে না গেলেও পারত। বেশ ভালোই ছিল, কিন্তু ভালোবাসার মানুষকে বেছে নেওয়ার জন্য নিজের পরিবারকে ত্যাগ করতে হয়েছে। নিজের ভালোবাসার মানুষকে যতই তাকে সুখী রাখুক না কেন, পরিবারের অনুপস্থিতি প্রতিনিয়তই তাকে কুরে কুরে খাচ্ছে। না তিনি কাউকে বলতে পারছেন আর না সইতে পারছেন। চোখের পানি বিসর্জন দিতে দিতে চলে গেলেন অতীতের ভাবনায়। ইসরাতুল মিনা মির্জা সবে বয়সন্ধিতে পা দিয়েছে। তার মনে সবে প্রেমের অনুভূতিরা এসে বাসা বাঁধতে শুরু করেছে। যখন থেকে প্রেমকে তা বুঝতে পেরেছিল, তখন থেকে নিজের ভাইয়ের বেস্ট ফ্রেন্ড মুবিন খানকে তার মনে ধরেছিল। মুবিন খানের হাব ভাবেও সে বুঝতে পেরেছিল যে ছেলেটি তাকে ভালোবাসে। তারপর আর কি, যখন 17 বছরে পা দিল, তখনই দুজনের মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল। তখন একতরফা ভালোবাসা রূপান্তর নিল দুই তরফায়। তার মানে এই না যে তাদের মাঝে চুটিয়ে প্রেম চলে।
তাদের কেবল দেখা হতো ছাদে দাঁড়িয়ে, আর কথা হতো চিঠি আদান প্রদানের মাধ্যমে। আর চিঠি আদান প্রদানের ডাক পিয়ন ছিল মিনু আর মামুন। মনভির মা বাবা আর অন্য যুগলদের চিঠি আদান প্রদান করতে করতে তাদের মাঝেও প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। মুবিন খান আর শাহরিয়ার মামুন পড়াশোনায় বেশ ভালো ছিল। তারা দুজনেতে বাইরে পড়ার জন্য চলে আসেন। কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন ইসরাতুল মিনা মির্জার জন্য ভালো ভালো ঘর থেকে সম্বন্ধ আসা শুরু করে। যেহেতু বাড়ির ছোট মেয়ে এবং বয়স 18তে পা দিয়েছে, তাই তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে সবাই। অন্যদিকে মিনুরও একই দশা। তারা কেউ পরিবারকে নিজেদের ভালোবাসার কথা বলতে পারেনি ভয়ের কারণে। ইসরাতুল মিনা মির্জা নিজের ভাইয়ের ফোন থেকে মুবিন খানকে কল দিয়ে সবটা জানাতেই সে নিজের বন্ধুকে নিয়ে বাংলাদেশে ফিরে আসে। কিন্তু যেদিন সে বাংলাদেশে আসে সেই দিনই ইসরাতুল মিনা মির্জাকে দেখার জন্য পাত্রপক্ষ এসেছিল। আর মুবিন খান যখন মির্জা বাড়িতে প্রবেশ করে তখন তাকে দেখে ইমরান মির্জা অবাক হয়ে বলল, নাহলে তুই বাংলাদেশে আসবি, আমাকে আগে বলবে না? যাই হোক, আমার বোনকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছে, কিন্তু আজ তোর কোনো ছুটি নেই, তুই আমাদের বাড়িতেই থাকবি, খাবি। মুবিন খানের চল শক্ত হয়ে গেল। তার ভালোবাসার মানুষটিকে অন্য কেউ দেখতে এসেছে, এটা তার সহ্য হলো না। তার সাথে দাঁড়িয়েছিল শাহরিয়ার মামুন। সে নীরব দর্শকের মতো সবটা দেখে যাচ্ছিল। বাড়ির সকলে ড্রয়িং রুমে উপস্থিত ছিল। ইসরাতুল মিনা মির্জা যখন সিঁড়ি বেয়ে নামছিল তখন উপস্থিত সবার দৃষ্টি তার দিকে গেল। মুবিন খান কিছুক্ষণের জন্য থমকে গেলেন। নিজের ভালোবাসার মানুষটিকে এত মাস পর দেখে সঙ্গে সঙ্গে সে নিচের হাত মুষ্টিবদ্ধ করে নিল। ইসরাতুল মিনা মির্জা নীল রঙের শাড়ি পরেছে। তার নীল রঙটা ভীষণ পছন্দের। মুবিন খানের সহ্য হলো না যে তার ভালোবাসার মানুষ অন্য কারোর জন্য শাড়ি পরেছে। এর সঙ্গে সঙ্গে নিজ থেকে হুঙ্কার দিয়ে বললেন, অন্য কারোর জন্য সাজার কোনো প্রয়োজন নেই মিনু, তুমি সাজলে কেবল আমার জন্য সাজবে। অন্য কেউ তোমার এই সৌন্দর্য দেখার হকদার না, নিজের ঘরে চলে যাও। ইসরাতুল মিনা মির্জা অবাক দৃষ্টিতে তাকালো মুবিন খানের দিকে। সে জানতো না যে আজ মুবিন চলে আসবে। সে যতটা খুশি হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে এবং ভয় এসে ঘিরে ধরেছে তাকে। ড্রয়িং রুমে সবাই বসা ছিল, অতিথিরা, তার বাবা ভাই সবাই। সে একবার নিজের পরিবারের প্রত্যেক সদস্যের দিকে তাকিয়ে নিজের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। ইমরান মির্জা অবাক দৃষ্টিতে তাকালো মুবিন খানের দিকে। তিনি কিছু একটা আন্দাজ করতে পেরে জিজ্ঞেস করলেন, এইসব কি মুবিন? বাড়িতে আজ একটা অনুষ্ঠান, আমার বোনকে পাত্রপক্ষ দেখতে এসেছে, অবশ্যই পাত্রপক্ষের সামনে সেজে বসবে, তাতে তোর সমস্যা কোথায়? মুবিন খান নিজের প্রিয় বন্ধুর চোখে চোখ রেখে নির্ভয়ে বলতে শুরু করলেন, আমি ইসরাতুল মিনা মির্জাকে ভালোবাসি। আমি তোর আদরের বোন মিনুকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে। তাই অবশ্যই আমি চাইবো না আমার ভালোবাসার মানুষ অন্য কারোর সামনে সাধুগোজ করে বসুক, এবং এই ভালোবাসার অধিকারে তাকে আমি আদেশ করেছি। হঠাৎ ফোনের রিংটোন বেজে ওঠাতে ইসরাতুল মিনা মির্জার ভাবনায় ছেদ পড়ল। তিনি হকচকিয়ে উঠলেন। নিজের চোখের পানি মুছে ফোন হাতে নিয়ে দেখলেন ফোনের স্ক্রিনে মা নাম ভেসে উঠেছে। বুঝলেন তার মা কল দিয়েছে। ওড়না দিয়ে চোখের পানি ভালো করে মুছে ফোন রিসিভ করে নিজের মায়ের সাথে কথা বলতে লাগলেন। আসলে মা বলতে তার শাশুড়ি মা কল দিয়েছে, মেহালের দাদি। ইকরা খাবার খেতেই মুনভি তাকে ঔষধ খেতে দিল। ইকরাও লক্ষ্মীমের মতো ঔষধ খেয়ে নিল। মেহাল আর নীলা মাত্র এলো। নীলাকে দেখেই মুনভি তার কাছে গিয়ে বলল, কাজটা কে করেছে? তোমার সন্দেহ কি ঠিক, নাকি অন্য কেউ করেছে? ইকরা ও নীলার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে চেয়ে আছে। নীলা বাঁকা হেসে নিজের ফোন থেকে সিসি ক্যামেরার ফুটেজ বের করে তাদের দুজনকে দেখালো। মুনভি আর ইকরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলো। ইকরা তো অবাক হয়ে গেল। এই মেয়েটিকে তো সে জানেও না, তাহলে কেন এই মেয়েটি তার সাথে এমন করলো কিছুই বুঝে উঠতে পারছে না। সে মুখ ফুটে বলেই ফেলল, আমি তো এই মেয়েটিকে চিনি না পর্যন্ত, আর এমন না যে এই মেয়েটি আমার ডিপার্টমেন্টের। তাহলে এই মেয়েটি আমার সাথে এমন কেন করলো? মুনভি ইকরার কথা শুনে তার দিকে একবার তাকিয়ে তারপর নীলার দিকে তাকিয়ে সবটা বুঝে উঠতে পারলো এবং বলল, তার মানে নীলার বলা কথাগুলো একদম সঠিক। এই মেয়েটির নীলার সাথে হস্টিলিটি আছে, তাই নীলার ক্ষতি করতে চেয়েছিল। কিন্তু তোমরা তোমাদের বসার স্থান পরিবর্তন করায় তারা গোলমাল লাগিয়ে ফেলে এবং নীলার পরিবর্তে তোমার ক্ষতি করে। তখন মেহাল গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, ইউ আর রাইট, বাট একটা মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ের সাথে এমন করতে পারে? হাউ ডিসকাস্টিং!
এই ইউনিভার্সিটির অধ্যাপকের মেয়ে হয়েছে বলে এই ইউনিভার্সিটি কিনে ফেলেছে, ভেবেছে কিছুই করা যাবে না। নীলা আর ইকরা অবাক হলো। তারা জানতো না যে এই মেয়েটি এই ইউনিভার্সিটির অধ্যাপকের মেয়ে। দুজনে একসাথে বলে উঠল। ये तो लेटेस्ट न्यूज़ है। দুজনকে একসাথে একরকম কথা বলতে দেখে মনভি এবং নিহাল দুজনের দিকে দৃষ্টিপাত করলো এবং কিছুক্ষণ সময় নিয়ে তারপর শব্দ করে হেসে উঠল। আসলে একসাথে চলার সময় কিছু কিছু কথাবার্তা থাকে যা সেম হয়ে যায়, তাই তারা দুজন একসাথে একসঙ্গে একই কথা বলেছে। মেহাল কিছুক্ষণ হাসে, কিন্তু পরক্ষণে মনে পড়ে সে নিজের ভাবভঙ্গি থেকে বের হয়ে আসছে। অর্থাৎ সে সব সময় মানুষের সামনে নিজেকে গম্ভীর পুরুষ হিসেবে রিপ্রেজেন্ট করে, কিন্তু এই মেয়েটির সামনে বারবার সে দুর্বল হয়ে পড়ছে। আর দুর্বলতার কোনো শব্দের অস্তিত্ব তার ডিকশনারিতে নেই, তাই সঙ্গে সঙ্গে নিজেকে সামলে মুখে গম্ভীর্য এনে বলল। তোমরা চাইলে এখন চলে যেতে পারো। নীলা ইকরার কাছে এসে বলল। হ্যাঁ, এখন আমাদের ফিরে যাওয়া উচিত। তুই অ্যাপার্টমেন্টে গিয়ে রেস্ট কর। তখনই ইকরা মাথা নাড়িয়ে বলে উঠল। না, আমি এখন যাব না। আর আমার এখন আগের থেকে অনেকটা বেটার লাগছে। আর তুই তো আছিস, আমার সাথে ভয়ের কোনো কারণ নেই দেখছি না আমি। যেহেতু এতক্ষণ থাকতে পেরেছি, আর কিছুক্ষণ না হয় দেখেই যাই। যদি খারাপ লাগে তাহলে তোকে বলবো। নীলা আর কথা বাড়ালো না এই বিষয়ে, কারণ সে এখন লিসার সামনে যেতে চায়। মেয়েটিকে দু একটা কথা শোনাতে চায়, না শোনাতে পারলেও হাত ভঙ্গি দিয়ে কিছু একটা বুঝিয়ে আসতে চায়। মুনফি কেবল নিজের কটন ক্যান্ডিকে দেখে যাচ্ছে, আর মেহাল নিজের নীলঞ্জনকে। একরা এবার সামনে দাঁড়িয়ে থাকা দুই পুরুষের দিকে তাকিয়ে বলল। ধন্যবাদ আপনাদেরকে আমাকে এতটা সাহায্য করার জন্য। দুঃখিত আমার জন্য আপনাদের ঝামেলায় পড়তে হয়েছে। মুনফি মনে মনে বলল। সরি কেন বলছো কটন ক্যান্ডি? তোমার জন্যই তো আমি অনেকটা সময় তোমার সাথে কাটাতে পারলাম। আর মেহাল মনে মনে বলল। ঝামেলা হয়নি, উল্টো সুবিধেই হয়েছে। আমি নীলাঞ্জনার চেহারাটা দেখতে পারলাম অবশেষে। কিন্তু মুনফি তৎক্ষণাৎ মুখে বলে উঠল। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, মানুষই তো মানুষের কাজে আসবে। আর সরি বলার কোনো প্রয়োজন নেই, বিপদ হতেই পারে, কিন্তু আশা করি নেক্সট টাইম থেকে সতর্ক থাকবে আর সবসময় নিজের ফোন নিজের কাছে রাখবে। তারপর নিজের পকেট থেকে নিজের কার্ড বের করে নীলার দিকে এগিয়ে দিয়ে বলল। এ নাও আমার কার্ড, যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করবে। আর ইকরাকে নিয়ে কাল আমার হসপিটালে আসবে এবং ভালোভাবে চেক আপ করিয়ে নিয়ে যাবে। নীলা মুনফির হাত থেকে কার্ড নিয়ে মুচকি হেসে ধন্যবাদ জানালো। নীলার মুচকি হাসি যেন মিহালের বুকে এসে লাগলো। হৃদস্পন্দন বেড়ে গেল, এত জোরে জোরে শব্দ হতে লাগলো মনে হচ্ছে পুরো পৃথিবীর মানুষ তার বুকের ধুকপুকানি শুনতে পারবে। নীলা ইকরাকে সাহায্য করলো উঠে দাঁড়ানোর জন্য। ইকরা নীলার হাত ধরে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে লাগলো তারা দুজন। যাওয়ার আগে নীলা আরেকবার পেছন ফিরে দুজন পুরুষকে ধন্যবাদ জানিয়ে ইকরার হাত ধরে চলে গেল। আর তাদের পেছনে দাঁড়িয়ে থাকা দুই যুবক তাদের যাওয়ার পানে চেয়ে রইল। তারা চলে যেতেই মেহাল মুনভিকে বলল। এই নীলা মির্জাই হলো নীলাঞ্জনা। মুনভি যেন আকাশ থেকে পড়ল, চোখ আপনা আপনি বড় হয়ে গেল। সঙ্গে সঙ্গে নিজের বন্ধুর দিকে তাকালো। মেহাল মুনভির কাছ থেকে এমন একটি রিয়েকশনই আশা করছিল। মুনভি জোরে জিজ্ঞেস করে উঠল। হোয়াট আর ইউ কিডিং ব্রো? মেহাল পকেটে হাত গুজে সিরিয়াস ভঙ্গিতে বলল। তোর সাথে কিরিং করার মতো এত সময় নেই আমার কাছে। আমি যা বলছি তা সত্যি বলছি। এই নীলা নামক মেয়েটি হলো নীলা মির্জা, মির্জা পরিবারের একমাত্র মেয়ে, আর আমার সেই জাত শত্রু ইরফানের স্ত্রী। এইবার যেন মুনভির চক্ষু চরক গাছ। একটু আগেই তো ইকরা বলল তারা দুজনেই অবিবাহিত। মেয়েটি আর যাই হোক এই মুহূর্তে মিথ্যে বলবে না, আর মেহালও মিথ্যে বলবে না। মিথ্যে যদি কেউ বলে থাকে তাহলে সেটি বলতে পারে একমাত্র ইরফান। মুনভির কাছে বিষয়টা ঘোলাটে লাগলো, কিছু তো একটা রহস্য আছে। হয়তো ইরফান মিথ্যা বলেছিল মিহালকে, আর নয়তো কোনো কারণে ইরফানের সাথে নীলার বিয়ে হয়নি। মুনভি যে না মেহালকে এই কথাটি বলতে গেল, অমনি মেহাল দাঁতে দাঁত চেপে বলতে শুরু করলো। তুই বল আমাকে একটা কথা, ইরফানের মতো একজন ব্যক্তি যাকে দেখতে ইঁদুরের মতো লাগে, পার্সোনালিটি একদম বাজে, তার উপরে এক নম্বরে চিটার পাটপাট লম্পট, মাথায় ঘিরে বলতে কিচ্ছু নেই, রাম ছাগলের সাথে নীলের মতো এত মিষ্টি স্ট্রং পার্সোনালিটি অনেস্ট ইন্টেলিজেন্ট মেয়ের বিয়ে কি করে হলো? আমি থাকলে আর যাই হোক এই বিয়ে কখনো হতে দিতাম না, কিন্তু বিয়ে হয়েছে তার মানে এই না এমন পাগলের সাথে আমি নীলাকে থাকতে দেব যেভাবেই হোক।
ইরফানের ব্যাপারে আরও তথ্য বের করে নীলাঞ্জনাকে প্রমাণ সহ দিব এবং তাদের দুজনের ডিভোর্স করাবো। নীলাঞ্জনা অনেক বেটার ডিজার্ভ করে নিজের জীবনে। মুনফি অবাক হয়ে নিজের বন্ধুর কথা শুনছে। মেহালকে কখনোই কারোর জন্য এতটা পজিটিভ হতে দেখেনি। এই প্রথম কোনো মেয়ের জন্য এতটা পজিটিভ হতে দেখল। মুনফির ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। বেস্ট ফ্রেন্ডের মনে কি চলছে সেটা সে বুঝে ফেলল। মনে মনে বলল, এবার বাচ্চা লাইনে আসুন। অবশেষে বগা ফান্দে পড়েছে, এখন কিছুটা কান্দা বাকি। সেই ইরফানের কথা শুনে আমাকে থাপ্পড় মারা, তাই না? বেস্ট ফ্রেন্ড বানি বলি, থাপ্পড়ের বদলে থাপ্পড় দেয়নি, তার মানে এই না এত সহজে তোকে আমি ছেড়ে দিচ্ছি বন্ধু। আমার থেকে বেশি সে ইরফানকে বিশ্বাস করা, তাই না? এখন দেখাচ্ছি মজা। তুই নিজের মুখেই নিজের ভুল স্বীকার করবি, এটাও স্বীকার করবি যে তুই তোর নীলাঞ্জনাকে ভালোবেসে ফেলেছিস। এটাই মুভি চ্যালেঞ্জ। কথাগুলো মনে মনে বলে তারপর মেহালকে উদ্দেশ্য করে বলল, আমি নীলা মির্জার সাথে প্রেমের নাটক করার জন্য প্রস্তুত। আর মেয়েটার সাথে প্রথমে আমার পরিচয় খুব ভালোভাবে হয়েছে, তাই কাজটি আমার জন্য সুবিধা হবে। শেষের কথাটি সে নিজের বন্ধুকে খোঁচা দিয়ে বলেছে, কারণ মেহালের সাথে নীলার প্রথম পরিচয় খুবই বাজেভাবে হয়েছে। তাই মুনফির সাথে নীলা যতটা মিশতে পারবে ও তা মিশতে পারবে না, তাই এই কথাটি বলল সে। মেহাল ভ্রু কুঁচকে মুনফির দিকে তাকালো এবং মনে মনে বলল, ব্যাপার কি? আগে তো সবসময় বলতো বিবাহ মেয়ের সাথে প্রেমের নাটক করতে চায় না, অথচ মেয়েটিকে একবার দেখার পরেই তৈরি হয়ে গেল। তাহলে কি মুভি মেয়েটির প্রেমে পড়ে গেল? অবশ্য প্রেমে না পড়ে যাবে কোথায়? আমার নীলাঞ্জনা যে এতটাই পারফেক্ট, এতটাই মায়াবী যে যে কেউই তার মায়ায় আবদ্ধ হতে বাধ্য। নীলা ইকরাকে নিয়ে অ্যাপার্টমেন্টে ফিরে এসেছে। ইকরা অবশ্য থাকতে চেয়েছিল, কিন্তু নীলা তাকে জোর করে নিয়ে এসেছে। এই ব্যথা নিয়ে এভাবে বসে থাকার কোনো মানে নেই তার মতে। আর এইসব অনুষ্ঠান শেষ হতে হতে রাত 12টা বেজে যেত। এখন কেবল দুপুর। এতক্ষণ ইকরা কি করে বসে থাকতো? সব কিছু চিন্তা ভাবনা করে সে ইকরাকে নিয়ে চলে এলো। কিন্তু আসার আগে লিসার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বারবার তাকে স্মরণ করিয়ে দিল যে সে তাকে দেখে নেবে। মেহাল অবশ্য দূর থেকে দাঁড়িয়ে সবটাই দেখেছে। তার কাছে এই মেয়েটির তেজ বেশ ভালোই লাগছে। মুনফির হঠাৎ কল আসায় তাকে হাসপাতালে যেতে হয়েছে। ইরফান সবে মাত্র অফিস থেকে বাড়ি ফিরল। ফিরতে ফিরতে রাত 12টা বেজে গিয়েছে তার। ইদানিং সে কাজে বেশি সময় কাটাচ্ছে। এই বাড়িতে তার আসতে মন চায় না। এই বাড়িটা একদম খালি খালি হয়ে গেছে। নীলা যেন এই বাড়ির প্রাণ ছিল। নীলা নেই মনে হচ্ছে, এই বাড়িতে প্রাণও নেই। প্রাণ ছাড়া প্রাণী যেমন মৃত, তেমনই নীলা ছাড়া এই বাড়িও মৃত। কারণ এখন আর কারো হাসির ধ্বনি এই বাড়ির দেয়ালে বাড়ি খায় না। কেউ আর এখন ইরফান ভাইয়া বলে পাগলামি করে না। কেউ আর এখন ইরফান ভাইয়ার জন্য জেগে থেকে অপেক্ষা করে না। কেউ আর ইরফান ভাইয়াকে বোঝার চেষ্টা করে না। একমাত্র একজন ব্যক্তি বুঝতে পারতো ইরফানকে, কিন্তু এখন আর কেউ নেই। ভীষণ ক্ষুধা লেগেছে ইরফানের। রুমে এসে দেখলো পুরো রুম অন্ধকারে ঘেরা। হয়তো আরশি ঘুমোচ্ছে। সে এসে আরশিকে ডাকলো। আরশি ঘুম থেকে উঠতেই সে আরশিকে বলল তার জন্য খাবার তৈরি করতে। সে ফ্রেশ হয়ে এসে খাবার খাবে। কথাগুলো বলেই নিজের জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। 10 মিনিট পর শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হয়ে এসে দেখলো আরশি আবার ঘুমিয়ে পড়েছে। অথচ এই দিকে তার পেট ক্ষুধার কারণে ইঁদুর দৌড়াচ্ছে। আর তার পক্ষে এখন সম্ভব না খাবার গরম করে খাওয়ার। আবার বিছানার কাছে এসে নিজের অর্ধাঙ্গিনীকে ডাকলো, কিন্তু কে শোনে কার কথা। খুব নরম স্বরে আরশিকে ডাকলো, কিন্তু আরশির সারা শব্দ না পেয়ে নিজের কণ্ঠ একটু ভারী করতে আরশি ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, উফ, তোমার ক্ষুধা পেয়েছে? নিজের খাবার নিজেই গরম করে খাও, আমাকে জ্বালিও না তো। ঘুমাতে দাও শান্তিতে। এমনিতেই আমার জীবনে যবে থেকে এসেছো তবে থেকে আমার শান্তি চলে গিয়েছি। অন্তত তো আমাকে ঘুমাতে দাও। বেশি কিছু তো চাচ্ছি না আমি। ইরফান তবদা খেয়ে বসে রইল। সে তো শুধু খাবার গরম করে দেওয়ার জন্য ডাকছিল। এখানে শান্তি না দেওয়ার কি ছিল? এটা তো প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য নিজের স্বামীর সেবা করা। তাহলে তার স্ত্রী এমন কেন করলো তার সাথে? কই নীলা তো এমন করতো না। আগে যখন সে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে দেরি করে বাড়িতে ফিরতো, তখন নীলা তার জন্য জেগে থাকতো এবং তাকে খাবার গরম করে দিয়ে খাইয়ে নিজে ঘুমাতো। অথচ এখন তার স্ত্রী তার জন্য এতটুকু করতে পারছে না। বেশ কষ্ট লাগলো তার। আর এখন তো নিজের মাকেও ঘুম থেকে জাগাতে পারবে না। যেখানে তার বিয়ে করে আনা স্ত্রী তার জন্য ঘুম থেকে উঠে খাবার গরম করে দিতে পারছে না, সেখানে সে কোন মুখে নিজের মাকে গিয়ে বলবে খাবার গরম করে দেওয়ার কথা? আর নিজের শরীরেও এতটা শক্তি নেই যে এখন আবার খাবার গরম করে খাবে।
তাই না খেয়ে শুয়ে পড়লো সে। কিন্তু বিছানায় শুয়ে পড়লেও তার চোখে ঘুম আসলো না। ক্ষুধার্ত পেট নিয়ে কি ঘুমানো যায়? মাথায় কেবল নীলার কথা ঘুরতে থাকলো। এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে সে কি হারিয়েছে। আর শুয়ে থাকতে পারলো না। বিছানা ছেড়ে উঠে বারান্দায় চলে গেল। বারান্দার গ্রিল ধরে আকাশের পানি চেয়ে রইল, কিন্তু বেশিক্ষণ সেখানে তাকিয়ে থাকতে পারলো না। চোখ দিয়ে আপনা আপনি লোনা জল কুড়িয়ে পড়ল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে গুনগুন করে গাইতে লাগলো। ইকরা নীলার রুমে বিছানার ওপর শুয়ে আছে। আজ তারা এক রুমেই ঘুমোবে। নীলা ইকরাকে একা ঘুমোতে যেতে রাজি না, কারণ মেয়েটি এমনিতেই ভয় পেয়েছে আজকে। তার উপরে যদি রাত্রে ভয় পায় এবং জ্বর উঠে পড়ে তাহলে আরেক কেলেঙ্কারি হয়ে যাবে। অবশ্য নীলা এখন অ্যাপার্টমেন্টে নাই, সে একটু বাইরে গিয়েছে। ইকরা একা একাই বসে আছে আর মনফির দেওয়া কার্ড হাতে নিয়ে তা এক নজরে দেখে যাচ্ছে এবং মনে মনে বলছে, আচ্ছা, এই লোকটির আমার সাথে কথা বলার সময় পা কেন কাঁপে? আর তোতলাতে কেন থাকে? যেন মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আজকেও তো 2-3 বার দেখলাম একটা কথা বলে বলে আর বলতে পারলো না। কি জানি কি বলতে চেয়েছিল, কিন্তু লোকটি নিতান্তই একজন সম্ভ্রান্ত ব্যক্তি। নীলা সবে মাত্র ফিরল। আসলে সে বাইরে গিয়েছিল সেই ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলার জন্য। সেই ড্রাইভার বাঙালি এবং তাদেরকে নিজের নাম্বার দিয়ে রেখেছিল। আসলে এখানে যে তারা চিতই পিঠার ব্যবসা শুরু করবে তার জন্য একটি জায়গা প্রয়োজন যেখানে তারা নিজেদের স্টল দিবে। তারা তো এখানকার কিছুই চেনে না, আর স্টলের জন্য জায়গা পাওয়া এত সহজ না। তাই সেই লোকটি বলেছিল সে নিজেই পারমিশন নিয়ে দিবে এবং জায়গার ব্যবস্থা করে দিবে। এর জন্যই নীলা লোকটির সাথে দেখা করতে গিয়েছে। অবশ্য তাদেরকে আইফেল টাওয়ারের কাছে এক জায়গায় ব্যবস্থা করে দিয়েছে এবং সেখানে তারা নিজেদের স্টল খুলতে পারবে সেটি নিয়ে চুক্তিও হয়ে গিয়েছে। এখন শুধুই ইকরা সুস্থ হয়ে উঠলে দুজন মিলে নিজেদের ব্যবসা শুরু করতে পারবে। নীলা অ্যাপার্টমেন্টে এসে ইকরাকে সবটা খুলে বলল। ইকরা তো ভীষণ খুশি, অবশেষে সে নিজে কিছু একটা করতে পারবে। অবশ্য কলেজ জীবন পাশ করার পর থেকেই সে নিজের খরচ নিজে চালায়, টিউশনি করিয়ে। কিন্তু ব্যবসা জিনিসটাই অন্যরকম। তার উপর ব্যবসা যদি এমন ইউনিক হয় তাহলে তো কোনো কথাই নেই। দুজন মিলে প্ল্যান করতে লাগলো কি করে কি করবে, কয়টা ভর্তার পথ করবে, আর এইসব করার জন্য জিনিসপত্র কিনতে হবে তাদের। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো নেক্সট উইকেন্ডে দুজন মিলে শপিং মলে গিয়ে সব কিছু কিনে আনবে। আর ততদিনে ইকরা সুস্থও হয়ে যাবে পরিপূর্ণভাবে। মিহালের মস্তিষ্ক থেকে নীলা আর তার সে আই কন্ট্যাক্ট যাচ্ছে না। যখন নীলা তার পরনের মাস্ক খুললো তখন তাদের মাঝে চোখাচোখি হলো। সে রোমাঞ্চকর দৃশ্য তার চোখে ফুটে উঠতেই শরীরের লোম দাঁড়িয়ে উঠছে। বুঝতে পারছে না কিসের এত টান অনুভব করছে সে তো এইসবে বিশ্বাসী না, তাহলে কেন বারবার দুর্বল হয়ে পড়ছে একটি সামান্য মেয়ের সামনে? এই মেয়েটিকে তো সে ব্যবহার করতে চাইছে, তাহলে কেন এই মেয়েটির মায়ায় জড়িয়ে পড়ছে? হ্যাঁ, সে মানছে যে এই মেয়েটির জীবনসঙ্গী একজন ভুল মানুষ এবং সে নিজেও চায় না তার নীলাঞ্জনা ইরফানের মতো একজন মানুষের সঙ্গে জীবন কাটাক, এবং ইরফান আর নীলাকে আলাদা করার জন্য সে যে কোনো পর্যায়ে যেতে রাজে। কিন্তু পরবর্তীতে নীলার ভবিষ্যৎ সম্পর্কে ভাবলেই তার চল শক্ত হয়ে যায়। যখন ভাবে ইরফান আর নীলাকে আলাদা করবে তখন মন ফুরফুরে হয়ে ওঠে, কিন্তু যখনই ভাবে নীলাকে পরবর্তীতে অন্য কারোর সাথে মিলিয়ে দিতে হবে সুন্দর জীবনের জন্য তখনই তার চল শক্ত হয়ে যায়। সে কি করে নীলাঞ্জনাকে অন্য কারো হতে দিবে? আর কেনই বা হতে দিবে না? কেন এত পজিটিভনেস তার ভেতর? তার মতে নীলাঞ্জনা পারফেক্ট, আর এমন পারফেক্ট মেয়ের পাশে একজন পারফেক্ট পুরুষ মানানসই। কিন্তু নীলাঞ্জনার জন্য কোনো পারফেক্ট পুরুষ তার নজরে পড়ছে না। মোট কথা সে তার নীলাঞ্জনাকে অন্য কারোর ওপর ছেড়ে দিতে পারছে না। প্রয়োজন পড়লে সে নীলাকে বিয়ে করবে। একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে তার কোনো সমস্যা নেই। সে তো পুণ্যের কাজ করবে, এতে নিশ্চয়ই সৃষ্টিকর্তা তার উপর খুশি হবে। নারাজ হবার প্রশ্নই উঠছে না। শুধু একটি মেয়ের জীবন সুন্দর করতে চায়। এই মেয়েটিকে সকল খুশি দিতে চায়, যত খুশি মেয়েটি প্রাপ্য। মেয়েটিকে তো আর অন্য কারো ভাগে খুশি দিবে না সে। মেয়েটি যতটা খুশির কপাল নিয়ে এই পৃথিবীতে এসেছে তার ভাগের থেকেই তার সম্পূর্ণ খুশি তাকে দিবে সে। যদি প্রয়োজন পড়ে নিজের ভাগের খুশিও তাকে দিয়ে দিতে দ্বিধাবোধ করবে না। কিন্তু তবুও সে তার নীলাঞ্জনাকে খারাপ সঙ্গে থাকতে দিবে না। আজ যতটা কাছ থেকে মেয়েটিকে সে দেখেছে, মেয়েটির চোখ
পরেই সে বুঝে ফেলেছে মেয়েটির মাঝে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক কষ্ট লুকিয়ে আছে। হয়তো মেয়েটির মনের মাঝে ঝড় বয়ে যাচ্ছে, হয়তো হৃদয়ের মাঝে দাউ দাউ করে আগুন জ্বলে যাচ্ছে, এবং সে আগুনের তাপে মেয়েটি এত তেজি হয়ে উঠেছে। সে নিজেও একজন তেজি পুরুষ, কিন্তু এই নিষ্পাপ মেয়েটির জন্য না হয় সে বরফ হয়ে গেল, এবং মেয়েটির ভেজে বরফ থেকে গলে পানিতে পরিণত হলো, এবং মেয়েটির হৃদয় দাউ দাউ করে চলতে থাকা আগুন নিভিয়ে দিতে সক্ষম হলো। এতে তো মন্দ নেই। নিজের মনে মনে কথাগুলো বলছিল মিহাল। তারপর আবার স্কেচবুক নিয়ে বসে পড়ল, আঁকতে শুরু করলো মেয়েটির চোখ, তারপর নিজের চোখ। একদম চোখাচোখি হয়েছিল সেই দৃশ্য, সেই প্রতিচ্ছবি নিজের স্কেচবুকে তুলে ধরল। মেয়েটির চোখের পাশে লিখল নীলাঞ্জনা, আর নিজের চোখের পাশে মিহাল লিখতে গিয়েও থেমে গেল, কারণ নীলা একবার তাকে প্যারেলাল বলেছিল। এই কথা মনে পড়তেই তার হাসি উঠে গেল। আগে সেই দিনের কথা মনে পড়লে তার গা দাউ দাউ করে চলতো, কিন্তু এখন হাসি উঠে পড়ে। তারপর নিজের চোখের পাশে লিখল প্যারেলাল। তার বাবার স্টাডি রুমে বসে বই পড়ছে এবং গান শুনছে। তিনি আবার হিন্দি গান শুনতে ভালোবাসে। রুমের দরজা খোলা থাকার কারণে সেখান থেকে গানের শব্দ ভেসে আসে। মুনভি নিজের কেবিনে বসে আছে। একটা সিরিয়াস অপারেশন করেছিল বলে তার হাসপাতালে আসতে হয়েছে, নয়তো সে ভেবেছিল তার কটন ক্যান্ডিকে বাড়িতে ড্রপ করে দিবে। এতে নিজের কটন ক্যান্ডির সাথে আরও কিছুক্ষণ সময় কাটাতে পারবে, আবার তার বাড়িও চিনতে পারবে, যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা। কিন্তু তার হলো না। এখন একটাই আশা যে যদি মেয়েটি তার হাসপাতালে আসে তার সাথে দেখা করার জন্য, নয়তো কয়েকদিন তার আর কটন ক্যান্ডির সাথে দেখা হচ্ছে না। ইদানিং কিছু অপারেশন করতে হবে তার, সেই সব অনেক চাপ আছে, যার ফলে সে ইউনিভার্সিটিতেও যেতে পারবে না। আর ইউনিভার্সিটিতে যেতে না পারলে নিজের কটন ক্যান্ডিকেও দেখতে পারবে না। আবার মেয়েটির কথা চিন্তা করছে যে মেয়েটি এখন কেমন আছে, কি করছে, সুস্থ আছে কি না। নিজের উপর ভীষণ রাগ উঠছে। মেয়েটির নাম্বার চাইলেই পারতো। একবার নাম্বার চাওয়ার জন্য যে নাম মুখ খুললো, অমনি তার হাঁটু কাঁপা শুরু হলো। কিছু বলতে গিয়েও তোলতাতে শুরু করলো। সে কথা মনে করতে নিজের হাত দিয়ে মুখ ঢেকে ফেললো মুনভি। ছেলে হয়েও যদি তার এই অবস্থা হয় তাহলে কি করে চলবে। দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে গুনগুন করে গাইল, সামনে এলে তুমি মুখে কুলুপ, চোখ ভারী, ইচ্ছে করে বলি তবু বলতে কি পারি। ও চোখে চোখে সেই কথা পড়তে কে পারে। তুমি ও ঘুম ঘুম এই চোখে স্বপ্নকে আঁকে তুমি। আজ নীলা ইকরাকে ইউনিভার্সিটিতে যেতে মানা করে দিয়েছে এবং বলে দিয়েছে যাতে ক্যাব বুক করে হসপিটালে চলে যায়। ইকরাও নীলার কথা শুনলো, আর সে জেন্টলম্যানকে ধন্যবাদ জানানো বাকি। আর শুধু মুখে ধন্যবাদ দিলেই কি চলবে। তাই ইকরা ভাবলো হসপিটালে যাওয়ার সময় কিছু নিয়ে যাবে লোকটির জন্য। সে তৈরি হতে লাগলো। এখন তার শরীর একদম চাঙ্গা। নীলা কিছুক্ষণ আগেই তৈরি হয়ে চলে গেছে। ইকরা ভেবেছিল প্রথমবার পরিবার থেকে এতটা দূরে, তার উপর অসুস্থ, হয়তো তার সুস্থ হতে অনেক বেগ পোহাতে হবে। কিন্তু নীলা যেন তার আপন মানুষ হয়ে উঠেছে। তাকে তো গতকাল থেকে কিছু করতেই দিচ্ছে না, এমনকি তার শাড়িটা পর্যন্ত ধুয়ে দিয়েছে। একা একাই রান্না করেছে। আবার মাঝরাতে ইকরার জ্বর উঠেছিল, নীলা তার সেবা করেছে। আবার সকালে একাই সব রান্না করে ইউনিভার্সিটিতে গিয়েছে। আজ আগে আগে বের হয়ে গিয়েছে, বলে গিয়েছে কি এক বিশেষ কাজ আছে। ইকরার বোধগম্য হলো না এখানে নীলার কি এমন বিশেষ কাজ আছে। সে তো কেবল এই মেয়েটির জীবনচক্র দেখে হতাশ হচ্ছে। মেয়েটি যত রাগী তার মন ততই নরম। মেয়েটি ভালোবাসা পেলেই গলে যায়, ঠিক যেমন এখন তার কাছ থেকে ভালো ব্যবহার পেয়ে তাকে 3 গুণ ভালো ব্যবহার ফিরিয়ে দেয়। মেয়েটি জীবনে কাছের মানুষ থেকে কেবল ভালোবাসা চেয়েছিল, অথচ সেই কাছের মানুষগুলো তাকে এই ভালোবাসা বাদে সব দিয়েছে। ধোঁকা, কষ্ট, অপবাদ, আর কি মেয়েটি কাউকে ভরসা করতে পারবে? ইকরা তো মন থেকে নীলার ভালো চায়। নীলা শপিং মল থেকে বেশ কয়েকটি চুইংগাম এবং গ্লাভস কিনে নিল, এবং চুইংগামগুলো টুপাটুপ করে মুখের ভিতর ভরে নিল। আজকে তো সে প্রতিশোধ নিয়েই ছাড়বে। তার সাথে পাঙ্গা নেওয়া কাকে বলে সে বুঝিয়ে দিবে। তার বান্ধবীর এই অবস্থা তার জন্যই হয়েছে। সে গেলে তো তখনই মেয়েটিকে দেখে নিত, কিন্তু তখন দেখতে পারেনি তো কি হয়েছে, এখন দেখে নিবে। আর এমনভাবেই দেখে নিবে যে আর দেখার মতন থাকবে না। মিহাল শরীর থেকে ঘাম গড়িয়ে পড়ছে জিম করার কারণে। কখনো ড্যাম্বেল কার্ল, তো কখনো ড্যাম্বেল শোল্ডার, আবার রিফ্লেক্স মিশিং, তো আবার লেগ পুল ডাউন। বাড়িতেই তার জিম করার জন্য একটি রুম বরাদ্দ, সেখানে জিম করার সকল সামগ্রী আছে।
তার মাথা গরম থাকলেও জিম করে, আবার মন ভালো থাকলেও জিম করে। কিন্তু মন বেশি ভালো থাকলে সে হর্ষ রাইডিং করে। আজ দুঃখজনকভাবে তার প্রাণপ্রিয় ঘোড়া অসুস্থতায় জিম করেই কাটাচ্ছে, আর ভাবছে কি করে মেয়েটিকে কষ্ট না দিয়েই সব কাজ করতে পারে। সে আসলে মেয়েটিকে বিন্দুমাত্র কষ্ট দিতে চায় না। এক হাত দিয়ে ডাম্বেল ওঠাতে আর নামাতে নামাতে মনে মনে বলছে, তোমার চোখ আমি পড়ে ফেলেছি নীলাঞ্জনা, বুঝে ফেলেছি তুমি ভালো নেই। আর তোমার এই লুকায়িত কষ্টের কারণ নিঃসন্দেহেই শালা ইরফান। ওকে তো আমি জ্যান্ত পুঁতে ফেলবো। প্রথমে তো ভেবেছিলাম ওকে খুঁজে বের করে শুধু উত্তম মধ্যম দেব, কারণ যেহেতু সে আমার মামাতো ভাই, তাই আমার মা আর মামার কথা ভেবেই তাকে ছেড়ে দিতাম। কিন্তু সে তো তোমাকে কষ্ট দিয়েছে, হয়তো এখনো দিচ্ছে। আর যে আমার নীলাঞ্জনাকে কষ্ট দেয় তাকে আর যাই হোক আমি সুখে থাকতে দেব না। নিজের কথায় মিহাল নিজেই অবাক হচ্ছে। সে বারবার মেয়েটিকে আমার নীলাঞ্জনা করে সম্বোধন করছে। আদৌ কি মেয়েটি তার নীলাঞ্জনা হবে? আর কেনই বা সে বারবার আমার করছে? সে কি মেয়েটির মায়ে জড়িয়ে পড়েছে? সে নিজের মনকে জিজ্ঞেস করল। তার মানে কি নিভৃতে প্রেম আমার নীলাঞ্জনা, যার জন্য এতগুলো বছর ধরে অচেনা ভাষা দিয়ে কবিতা লিখে আসছি? কোথা থেকে গানের লাইন ভেসে আসছে। ইকরার পরনে লাইট পিঙ্ক কালারের বোরখার সাথে ম্যাচ করে হিজাব। আজ আর মাস্ক পরেনি, জ্বর ছেড়েছে তো তাই গরম লাগছে। সে ক্যাবে বসে আছে, উদ্দেশ্যও তার হসপিটালে যাওয়া। হাতে গোলাপি গোলাপ ফুল নিল একটি। শুধু মুখে তো আর ধন্যবাদ বলা ভালো দেখায় না, তাই ফুল নিয়ে নিল। তার গাড়ি থামলো ইউরোপীয় হাসপাতাল জর্জেস পম্পিডোয়ের সামনে। ইকরা গাড়ি থেকে নেমে পেমেন্ট করে দিল। পার্স থেকে মুনভির দেওয়া কার্ড বের করে নিল। সেখানে স্পষ্ট লেখা আছে ডাক্তার শাহরিয়ার মুনভি। ইকরা যে না হসপিটালের ভেতর যাওয়ার জন্য পা বাড়ালো, অমনি হঠাৎ তার নজরে গেল কটন ক্যান্ডি। তার ভীষণ প্রিয়, তাই আর দেরি না করে টপাটপ কিনে নিল। নিজের জন্য দুটো কিনে নিল। তার আবার একটাতে হয় না। পরে ভাবলো সেই জেন্টালম্যানের জন্যও নিয়ে নেওয়া উচিত। তারপর আর কি, মুনভির জন্য দুটো কটন ক্যান্ডি নিয়ে হসপিটালে চলে গেল। নীলা সবগুলো করে নিল। মুখে তার চুইংগাম একটা দুইটা না, বরং একসাথে 10টা। মুখে একদম ফুলে আছে। অবশ্য মাস্ক পরার কারণে তা বোঝা যাচ্ছে না। একটু পর হবে তার ইকোনমিক ক্লাস। এখন ব্রেক টাইম, আর এই সময় তাকে তার কাজ করতে হবে। লিসা মিহালের কেবিনের ঠিক বরাবর করিডরে বসে আছে। এখান থেকে মিহাল বের হলেই দেখতে পাবে সে। অবশ্য দরজা ভেজানো এবং রুমটি কাচের বলে সে মিহালকে দেখতে পাচ্ছে না, কিন্তু ভেতর থেকে বাইরে সবটাই দেখা যায়। নীলা এসে লিসার পেছনে দাঁড়ালো। লিসা নিজের ক্যাং নিয়ে বসেছিল। মিহাল কেবিনের দরজা দিয়ে লক্ষ্য করলো নীলাঞ্জনাকে, আর সেখানে লিসা ছিল বিধায় তার বুঝতে সময় লাগলো না যে এখন কিছু হতে চলেছে। তাই চটপট নিজের ল্যাপটপ সামনে নিয়ে সিসিটিভির ফুটেজ কানেক্ট করে দেখতে লাগলো সেখানে কি হয়। অবশ্য কথাও শোনা যাবে, কারণ ভয়েস সিস্টেম আছে। লিসা নিজের পেছনে কারো উপস্থিতি টের পেতেই পেছনে তাকালো। তার সাথে সাথে তার গ্যাংয়ের সকলেই পেছনে তাকালো। নীলা নিজের মাস্ক খুলে সবগুলো দাঁত কেলিয়ে এক অদ্ভুত হাসি দিল। সেই হাসি দেখে মিহালের কাশি উঠে পড়ল। সে টেবিলের ওপর থাকা গ্লাস থেকে পানি খেয়ে নিল। পানির শেষ ঢোক গিলার আগে কম্পিউটারে ভেসে থাকা ঘটে যাওয়া ঘটনা দেখে তার মুখ থেকে পানি পড়ে গেল। লিসা কিছু বুঝে ওঠার আগে নীলা মুখ থেকে বাবল ফোলালো। লিসা প্রশ্নাত্মক ভঙ্গিতে চেয়ে রইল কেবল। নীলার হাতে গ্লাভস পরা ছিল। মুখ থেকে চুইংগাম বের করে লিসার চুলের মাঝ বরাবর লাগিয়ে দিল। মিহালের চোখ আপনা আপনি বড় বড় হয়ে গেল, মুখ হা হয়ে গেল এমন দৃশ্য দেখে। ইউনিভার্সিটির অধ্যাপকের মেয়ের সাথে এমন কাজ করে ফেলল। মেয়েটির সাহস আসে বলতে হবে। লিসার তার সাঙ্গপাঙ্গ খেপে উঠল। লিসার চুল কোমরের নিচে ছাড়িয়েছিল। নীলা একদম লিসার কাঁধের চুল থেকে পিঠের চুল পর্যন্ত চুইংগাম লাগিয়ে দিয়েছে। লিসার সাঙ্গপাঙ্গ নীলাকে কিছু বলতে যাবে, তখনই লিসা তাদেরকে বলল যাতে তারা সবাই মিলে লিসার চুল থেকে চুইংগাম ছাড়ায়। সবাই মিলে লিসার চুল টানাটানি করতে লাগলো, কিন্তু ফলস্বরূপ চুইংগাম লিসার চুলে আরও লেগে যাচ্ছে। নীলা এইসব দেখে শব্দ করে হাসতে লাগলো। তার এখন মনের স্বাদ মিটেছে। নীলার হাসি দেখে লিসার রাগ আরও বেড়ে গেল। সে নীলার দিকে তাকিয়ে রক্ত লাল চোখে হুঙ্কার দিয়ে বলল, How dare you? Do you know who I am? I will make your life like hell. মিহালের চোয়াল শক্ত হয়ে গেল। তার নীলাঞ্জনার সাথে কেউ এইভাবে কথা বলবে, এইটা সে বরদাস্ত করবে না। সে বসা থেকে উঠে পড়লো এবং সেখানে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু ল্যাপটপ থেকে নীলার বলা কথাগুলো ভেসে আসতেই তার পা জোড়া থেমে গেল। নীলা ঝাঝালো কণ্ঠে বলতে শুরু করলো,
I have no interest to know your name. Don't mess with me. I have footage on my phone of everything you did on the day of the event. লিসা দমে গেল, কারণ সে জানে তার বাবা অনেক স্ট্রিক্ট। যদি তার বাবা এই সম্পর্কে জানতে পারে তাহলে তাকে এই ইউনিভার্সিটি থেকে বের করে দিবে, এবং সে আর যাই হোক এই ইউনিভার্সিটি থেকে চলে যেতে চায় না, আর সবার সামনে অপমানিত হতে চায় না। আর এই মেয়েটাকে সে যতটুকু চিনতে পেরেছে ততটুকুতে বুঝতে পেরেছে যে মেয়েটি মিথ্যে বলার মেয়ে না। যেহেতু মেয়েটি এই কথা বলছে তার মানে অবশ্যই মেয়েটির কাছে প্রমাণ আছে। সে ভাবলো এখন ভালো হয়ে কথা বলতে হবে, তাই নিজের সুর নরম করে বাংলা ভাষায় বলল, তুমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সাথে এমনটা কি করে করতে পারলে? এখন এই চুল নিয়ে আমি কি করে হাঁটবো সবার সামনে? এখন তো আমার লজ্জা করবে। কি করে আসবো আমি মানুষের সামনে? লোককে লজ্জা তো আমি মাথা উঁচু করতে পারবো না। তুমি কি করে পারলে কাজটা করতে? লিসা আসলে সেন্টিকার্ড পাবার জন্যই এমনভাবে নাটক করছে। মেহাল আবার নিজের চেয়ারে এসে বসলো। সে দেখতে চায় তার নীলাঞ্জনা এই জবাবে কি বলে। নীলার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে লিসার চোখে চোখ রেখে বলল, ইউ লিসা, রাইট? এই ইউনিভার্সিটির অধ্যাপকের মেয়ে। তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। প্রথম প্রশ্ন ছিল জানি কি? নীলা একটু ভাববার ভঙ্গি করে তারপর বলতে শুরু করলো, ও হ্যাঁ, আমি একটা মেয়ে হয়ে কি করে তোমার সাথে এমন করতে পারলাম, তাই তো? তাহলে তুমি একটা মেয়ে হয়ে সেদিন আরেকটা মেয়ের পরনের কাপড় কি করে ছিঁড়ে ফেলতে পারলে? সেখানে একটি মেয়ের মানহানির বিষয়। আমি তো কেবল তোমার চুলে সুইংগাম লাগিয়েছি। তুমি চাইলেই চুল কেটে ফেলতে পারো, নিউ স্টাইল হয়ে যাবে তোমার জন্য। কিন্তু একবারও সেই মেয়েটার কথা ভেবে দেখেছো? অন্ধকার রুমে বন্দি থাকার জন্য সেই মেয়েটি কী অবস্থা হতে পারত? তার পরনের কাপড় যে তুমি ছিঁড়ে ফেলেছ, সে কি করে মানুষের সামনে যেত? সবাই তো তাকে নিয়ে মজা করত। তখন তুমি একবারও ভাবনি যে তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে কি করে কাজটা করতে পারছো? তখন তোমার মনে এই প্রশ্ন আসেনি? অথচ আজ নিজের জন্য ঠিকই প্রশ্ন করছো। বাহ বাহ। আর যদি বলো যে লোকলজ্জার কথা, তাহলে সবার আগে তো তুমি একজন মুসলিম, তাই না? তাহলে আল্লাহর ভয় নেই তোমার? এইসব পোশাক পরে আসো, কখনো এটা মনে হয় না যে আল্লাহর সামনে কি করে দাঁড়াবে? তখন লজ্জা কোথায় যাবে তোমার? অথচ এখন মানুষের সামনে স্টাইল করতে পারবে না দেখে তার চিন্তা করছো তুমি। আরে তোমার তো আমাকে ধন্যবাদ জানানো উচিত, কারণ আমি তোমার চুলে চুইংগাম লাগিয়েছি। ফলস্বরূপ এখন তোমাকে তোমার চুল কাটতে হবে। আর চুলের কাটা এখন সুন্দর হবে না, কারণ চুইংগাম এক এক জায়গায় লেগেছে। তাই এখন তুমি চুল খোলা রেখে আসতেও পারবে না। তখন তোমাকে না হয় উইক্স পরতে হবে, আর না হয় হিজাব পরতে হবে। কিন্তু আমি পরামর্শ দেব, তোমাকে এই হিজাব পরার, তোমার নিজের চুল কভার করা হবে। আবার সোয়াপ না কমাতে পারলেও পাপ খামানো কিছুটা বন্ধ হবে। একটা কথা কান খুলে খুব শুনে রাখো, নিজেকে পর্দার মাঝে রেখে আল্লাহকে সন্তুষ্টি না করতে পারলেও যাই হোক, নিজেকে বেপর্দায় রেখে আল্লাহকে অসন্তুষ্ট করো না। স্বাভাবিক থাকো, নিজেকে বেশি খোলামেলা করো না। তাহলে তো এসব কথা তোমাকে বলে অবশ্য লাভ নেই, তবুও বললাম। আর হ্যাঁ, আরেকটা কথা, ভুলেও আবার আমার সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবে না। তোমার জীবন নরক বানাতে এই নীলা মির্জা দ্বিতীয়বার ভাববে না। বেশি উড়লে বলে তোমার চুল কাটতে বাধ্য করেছি। আরও বেশি বাড়াবাড়ি করলে হাত পা কেটে বসিয়ে রাখবো। তখন আমিও দেখব কি করে তুমি বেশি ওড়ো। তারপর নিজের ব্যাগ থেকে একটি স্কার্ফ বের করে লিসার মুখের উপর ছুঁড়ে মেরে বলল, এটা পরে বাড়ি ফিরে যাও। আমি তোমার মতো অসভ্য নির্লজ্জ না যে আরেকটা মেয়ের সম্মানের কথা ভাববো না।
বলেই গট গট করে সেই জায়গা ত্যাগ করলো নীলা। মেহালের ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠল। সে একা একাই হেসে বলল, ওয়াহ, কি লীলা দেখাইলা নীলা রানী। নীলাঞ্জনা তো নিকনেম দিয়েছিলাম বটে, কিন্তু আজ থেকে তুমি আমার ঝাঁসি কি রানী। মেহাল একা একাই হাসলো কতক্ষণ। তারপর কিছু একটা মনে পড়তেই তার টনক নড়ে ওঠে। সে সঙ্গে সঙ্গে নিজের স্থান থেকে উঠে পড়ল এবং মনে মনে বলল, ডোন্ট ওয়ারি নীলাঞ্জনা, আমি তো আছি, তাই না? তুমি ক্রাইম করবে আর আমি তার প্রমাণ মুছে ফেলবো। একা একা কথাগুলো বলেই সে ফুটেজ রুমের দিকে পা বাড়ালো। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা এখন কম্পিউটার থেকে তাকে ডিলিট করতে হবে। একদম সকল প্রমাণ মুছে ফেলতে হবে। সে চায় না নীলা কোনো ঝামেলায় পড়ুক। ইকরা কাউন্টারে থাকা মেয়েটিকে বারবার রিকোয়েস্ট করছে যাতে ডাক্তার মনভির সাথে দেখা করার ব্যবস্থা করে দেয়, কিন্তু মেয়েটি একটা কথাই বলে যাচ্ছে, গতকাল রাতে ডাক্তার মনবি নাকি নাইট ডিউটি করেছিল এবং ডিউটি করে 4 ঘন্টা আগে ঘুমিয়েছে। এখন আর যাই হোক, তাকে জানানো সম্ভব না। কিন্তু ইকরার কাছে কথাটি সত্য লাগলো না। সে ভাবছে হয়তো তাকে মিথ্যা বলা হচ্ছে। বেশি কিছু না ভেবে নিজের ফোন দিয়ে কল করলো এবং মনভির দেওয়া কার্ড থেকে নাম্বার উঠিয়ে ফোন লাগালো। মনভি নিজের কেবিনের সোফায় ঘুমিয়েছিল। ফোনে অবশ্যই অ্যালার্ম সেট করা ছিল। 2 ঘন্টা পর এমনিতেই অ্যালার্ম বাজত। তার গভীর ঘুম ভেঙে গেল ফোনের বিকট রিংটোনের শব্দে। বিরক্তিতে কপাল কুঁচকে হাত বাড়িয়ে সোফার পাশে থাকা ছোট্ট টেবিল থেকে নিজের ফোন হাতে নিল। মুখে মুখে তার বিরক্তির ছাপ স্পষ্ট। ভীষণ বিরক্ত বোধ করছে তার ঘুমে ব্যাঘাত ঘটানোর জন্য, এবং যে ব্যক্তিটি তার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে তার উপরও সে ভীষণ চটে আছে। ঘুম জড়ানো কণ্ঠে ফোন রিসিভ করে রাখ দেখে যে না কিছু বলতে নিবে, অমনি অপর পাশ থেকে ভেসে আসা কণ্ঠ শুনে তার চোখের ঘুম উধাও হয়ে গেল। তার কটন ক্যান্ডি তাকে ফোন করেছে। এই মেয়েটির নিঃশ্বাসে শব্দ যেন তার চিন্তা অসুবিধা হবে না, সেই জায়গায় তো মেয়েটি নিজ মুখে জিজ্ঞেস করছে, ডক্টর মনবি? পুরো একটি শব্দ বলেছে মেয়েটি। মনভি কি করে না চেনে থাকতে পারে নিজের ক্যান্ডিকে। সে শোয়া থেকে উঠে বসলো এবং ফোন কানের কাছ থেকে কিছুটা দূরে নিয়ে গলা পরিষ্কার করে আবার বলতে শুরু করলো, হ্যাঁ, আমি ডাক্তার মনভি। ইকরার ঠোঁটে হাসির ঝলক ফুটে উঠল। সে কাউন্টারে থাকা মেয়েটির নামে নালিশ করতে করতে বলল, আমি জানতাম আপনি আমার ফোন ধরবেন। আপনাদের কাউন্টারে এইসব কোন বাচ্চাদের রেখেছেন? এত করে বললাম যে আপনি আমাকে বলেছেন আপনার সাথে দেখা করতে, আমাকে যেন একটু দেখা করিয়ে দেয় আপনার সাথে, কিন্তু এই মেয়েটি মানতেই চাইছে না। বলছে আপনি নাকি ঘুমিয়ে আছেন। ও আচ্ছা, আপনি কি সত্যিই ঘুমিয়ে আছেন? আমি কি আপনার ঘুমের ব্যাঘাত ঘটালাম ডক্টর? শেষের কথাটা একটু মেন করে বলল। মনভি ঠোঁট কামড়ে হেসে উঠল। মেয়েটা নিজেই বাচ্চাদের মতন নালিশ করছে আরেকজনের নামে, অথচ আরেকজনকেই বাচ্চা বলছে। আর সে যদি এখন মেয়েটিকে বলে যে সে ঘুমিয়েছিল এবং ফোনের রিংটোনের শব্দে তার ঘুম ভেঙে গিয়েছে, তাহলে মেয়েটি নিশ্চিত অপরাধ বোধ করবে। তাই স্বাভাবিক কণ্ঠে বলল, আসলে মানুষ এসে বিরক্ত করে, তো তাই তাদেরকে বলা হয়েছে কেউ এসে জিজ্ঞেস করলে যাতে এই কথা বলে। আমি তার তরফ থেকে তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি, আর আমি কাউন্টারে কল করে বলে দিচ্ছি যাতে তোমাকে আমার কেবিনে নিয়ে আসে। এখানে আসো, তারপর কথা বলছি। ইকরা বলে ফোন কেটে দিল। মনভি কাউন্টারে কল দিয়ে বলল ইকরাকে যেন তার কেবিনে নিয়ে আসি। তারপর তাড়াতাড়ি সোফা থেকে উঠে সোফা গুছিয়ে নিল। তারপর ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসলো যাতে তাকে দেখে ইকরা বুঝতে না পারে যে সে ঘুমিয়েছিল। ইকরা আসার আগে সে একদম ফ্রেশ হয়ে নিচের চেয়ারে বসে পড়ল। এমন ভাব নিয়ে বসেছে যেন সে জেগেই ছিল এবং খুব ব্যস্ত নিজের কাছে। ইকরা দরজা নক করতে মনভি চেয়ার থেকে লাফ দিয়ে উঠে পড়ল। ইচ্ছে করছিল দৌড় দিয়ে দরজা খুলে মেয়েটিকে সম্মান দিয়ে তার কেবিনে আনতে, কিন্তু সবসময় সব ইচ্ছে পূরণ করা যায় না। তাই আবার নিজের চেয়ারে বসে মুখে গম্ভীর ভাব আনার যথাসাধ্য চেষ্টা চালিয়ে গেল এবং গম্ভীর কণ্ঠে দরজার অপর পাশে উপস্থিত থাকা ব্যক্তিকে আসতে বলল। ইকরা মুখ ভরা হাসি নিয়ে কেবিনে প্রবেশ করলো। আর এক হাতে একটি গোলাপ ফুল আর 2টা কটন ক্যান্ডি, আরেক হাতে আরও 2টা কটন ক্যান্ডি। মনভি দাঁড়িয়ে ইকরার সাথে কৌশল বিনিময় করল। তার তো ইচ্ছে করছে খুশিতে পুরো হসপিটালে মিষ্টি বিতরণ করতে। ইকরা মনভির দিকে গোলাপি রঙের গোলাপ ফুলটি মনভির দিকে এগিয়ে দিয়ে নিচু স্বরে বলল, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আপনাকে যত ধন্যবাদ দেব ততই কম পড়ে যাবে। আর শুধু মুখে ধন্যবাদ দিতে অদ্ভুত লাগছিল, তাই ছোট্ট উপহার আপনার জন্য আনলাম। আসলে কখনো কাউকে ফুল দিইনি, তাই ঠিক বুঝতে পারিনি যে কী ফুল আনবো অথবা কী রঙের আনবো। তাই আমার যেটা পছন্দ হলো
সেটাই নিয়ে আসলাম আপনার জন্য। মুনভির ঠোঁটে হাসি ফুটে উঠল, মুখ লজ্জায় লাল হয়ে গেল। প্রথম কোনো মেয়ে তাকে ফুল দিচ্ছে, তাও আবার নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে ফুল পাবার অনুভূতি একদম ভিন্ন। মুনভি এই মুহূর্তে পুরোপুরি নিজের অনুভূতি সম্পর্কে জানতে পারল। আসলেই সে তার কটন ক্যান্ডিকে ভালোবেসে ফেলেছে। সে হাসি মুখে ইকরার কাছ থেকে কি গোলাপ ফুল নিয়ে নিল। মুখ দিয়ে তার শব্দ বের হচ্ছে না, তবুও অনেক কষ্টে ছোট্ট একটি থ্যাংক ইউ দিল। এর থেকে বেশি কিছু বলতে পারল না। ইকরা এবার তার দিকে কটন ক্যান্ডি বাড়িয়ে দিয়ে বলল, আমার কটন ক্যান্ডি খুব পছন্দ, নিজের জন্য নিয়েছিলাম, ভাবলাম আপনার জন্যও নিয়ে আসি। যদি আপনি খেতে পছন্দ করেন তাহলে এই দুটো নিতে পারেন, আপনার জন্যই আনা। মুনভির আর অনুভূতি দুনিয়ায় রাখতে পারল না। ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটল। সে বাচ্চাদের মতো উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, আই লাভ কটন ক্যান্ডি, এটা আমার খুব পছন্দের, থ্যাংক ইউ সো মাচ। ইকরা হেসে উঠল। লোকটা নিতান্তই একজন জেন্টলম্যান, তার বেশ ভালো লাভ না হলে কি সে লোকসান করে। তারা দুজন মিলে কথা বলতে লাগলো আর কটন ক্যান্ডি কি খেতে লাগলো। ইকরা কথা বলছে আর মুনভি তাকে দেখে যাচ্ছে এবং কটন ক্যান্ডি খাচ্ছে এবং মনে মনে বলছে। বিয়ের আগে অর্থাৎ আজকে তোমার দেওয়া কটন ক্যান্ডি খাচ্ছি বিয়ের পরে। মুনভি ঠোঁট কামড়ে হেসে উঠল নিজের মনে মনে বলা কথাগুলো দেখে। অথচ সে যে গত সারা রাত জেগেছিল, এখন তার ঘুমানোর প্রয়োজন, সেই দিকে তার একটুও চিন্তা নেই। সে এখন নিজের কটন ক্যান্ডির সাথে সময় কাটাতে ব্যস্ত। ইকরা আর মুনভি মিলে বেশ ভালো আড্ডা দিল। ইকরার জন্য মুনভি কিছু ঔষধও লিখে দিল। দুজন মিলে গল্প করতে করতে একসাথে কটন ক্যান্ডি খেলাম। বেশ ভালোই সময় কাটলো তাদের। কথায় কথায় তো ইকরা বলেও দিল যে তারও ডাক্তার হওয়ার খুব ইচ্ছে। কথাটি শুনেই মুনভির চঞ্চল মনে শান্তি এসে ভর করল। সে তো এইসব ভেবে ভেবে চঞ্চল হয়ে উঠছিল যে তার কটন ক্যান্ডি কি ভালোবাসে তার স্বপ্নকে। কিন্তু এখন দেখছে দুজনের মনের মিল আছে। তার ঠোঁট স্মিত হাসি ফুটে উঠল। এমন সময় ইকরা ফোনের স্ক্রিনে সময় দেখে তাড়াহুড়া করে বলল, এ মা, অনেকক্ষণ হয়েছে আমি এসেছি, এবার আমায় যে উঠতে হবে। আপনার অনেক সময় অপচয় করলাম ডাক্তার সাহেব, কিছু মনে করবেন না। মুনভি নড়ে চড়ে উঠল। মনে হচ্ছে এই তো এলো তার কটন ক্যান্ডি আর এখনই কি চলে যেতে হবে। এটা তো ভারী অন্যায়, কিন্তু সে কী বা করতে পারে। তার যে কোনো অধিকার নেই এই মেয়েটিকে আঁকলে রাখার। যদি অধিকার থাকতো তাহলে এক সেকেন্ডও দূরে রাখতো না নিজের কাছ থেকে মেয়েটিকে। নিজের চিন্তা ভাবনা দূরে সরিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এই তো এলেই আর এখনই চলে যাবে। ইকরা নিজের ফোনের টাইম অন করে মুনভির মুখের দিকে ফোন ঘুরিয়ে দেখিয়ে বলো, এই যে দেখুন, ঘন্টাখানেক হয়ে গিয়েছে আমি এখানে এসেছি, আপনার আর মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। মুনভি ঈষৎ হেসে মাথা চুলকালো। তার সেই খেয়ালই নেই যে এই মেয়েটা এসেছে এবং ঘন্টাখানিক সময় পারও হয়ে গিয়েছে। তার কাছে তো মনে হচ্ছে এই অল্প কিছু মুহূর্ত পার হলো কেবল। ইকরা আসছে বলে দরজা অবধি গেল, অমনি মুনভি শ্রুতিমধুর কণ্ঠে গান ধরল, আটকে তোকে রাখতে চাইছি খুব, সকালে আমার বিকেলে আমার, তুই ডাক না নিলে থাকবো আমি চুপ, দিনেতে আমার দুপুরে আমার। ইকরার পা জোড়া থেমে গেল। তার বক্ষস্থল স্পন্দিত হলো। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল। তার যথেষ্ট বয়স হয়েছে এখন, অথচ এই পর্যাপ্ত বয়সে এসে মনে বয়সন্ধির অনুভূতিরাই সে কড়া নেড়ে গেল। এই অনুভূতি থেকে সে অজানা, আগে কখনো এমন অনুভূতি হয়নি। লোকটি তো কেবল গান গেয়েছে, অন্য কিছু তো না। তাহলে কেন তার নিজের হৃদয়ের ওপর নিজের কোনো নিয়ন্ত্রণ নেই? কেন পাজরা এগোচ্ছে না? কেন মন পিছু টানছে? সে আস্তে আস্তে পিছু ফিরে তাকালো, মুখে স্বাভাবিক ভঙ্গিমা আনার চেষ্টা জারি রাখলো। তারপর এক চেতে হাসি নিয়ে বলল, বেশ ভালোই গান, আপনি থেমে গেলেন যে। মুনভি হেসে দিল। তারপর পরের অংশটুকু গাইতে শুরু করলো, ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। মুনভি কেবল গান গাইছে নাকি তার সাথে প্রণয় চাতুর্য করার চেষ্টা করছে, এটা বোধগম্য হলো না ইকরা।
কারণ তার দৃষ্টিতে এই শ্রুতিমধুর কণ্ঠের অধিকারী ব্যক্তি নিতান্তই একজন জেন্টলম্যান। আর জেন্টলম্যানটা কোনো মেয়ের সাথে প্রণয় চাতুর্য করে তাকে কখনোই অস্বস্তিতে ফেলবে না, ঠিক যেমন মনফি তাকে অস্বস্তিতে ফেলেনি, বরং নিজের গান শুনে তার মনোরঞ্জন করেছে। ইকরার ভালোই লাগলো, মুহূর্তখানি মনে রাখার মতোই একটি মুহূর্ত তৈরি হয়ে এলো। এই মুহূর্তটি সে কখনোই ভুলবে না। ইকরা মনভির গলার স্বরের প্রশংসা করে চলে এলো। অবশ্য চলে আসার আগে মনভি তার কাছ থেকে তার ঠিকানা, অ্যাপার্টমেন্ট নাম্বার সব জেনে নিল, আর ফোন নাম্বার তো আগে থেকেই আছে তার কাছে। ইকরা চলে যেতেই মনভি নিজের বাঁ পাশে হাত রেখে নিজের চেয়ারে বসে পড়ল। ঠোঁটে তার বিশ্বজয়ের হাসি খেলা করছে। এই মুহূর্তে এক অদ্ভুত অনুভূতি অনুভব করতে পারছে সে। তার বেশ ভালো লাগছে, জীবনে প্রথমবার এমন অনুভূতি অনুভব করতে পেরে। ডেস্কের ওপর থেকে ফোন হাতে নিল, ইকরার নাম্বার কটন ক্যান্ডি দিয়ে সেভ করে ফেললো। তারপর ইকরার জন্য একটি অনলাইন স্টোর থেকে কিছু একটা অর্ডার করলো এবং ইকরার লোকেশন দিয়ে দিল। মেয়েটি তাকে একটি গোলাপ দিয়েছে, আবার কটন ক্যান্ডি গিফট করেছে। তার উচিত মেয়েটিকে কিছু একটা উপহার দেওয়া, তাই তার কটন ক্যান্ডির জন্য তারই মতন মিষ্টি কিছু একটা অর্ডার দিল। মুনভি হাতে থাকা গোলাপি রঙের গোলাপ ফুলটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। তার মুখ লজ্জায় গোলাপি হয়ে যাচ্ছে। এই প্রথম সে ভীষণ লজ্জা পাচ্ছে। তার মনে এক ভালো লাগা ছেয়ে যাচ্ছে। কিছু না ভেবেই হাতে থাকা ফুলসহ একটি ছবি তুলে ওয়ালপেপার সেট করে রাখলো। যতদিন না ইকরার সাথে নিজের কোনো ছবি তুললেও ওয়ালপেপারে সেভ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই ছবিকে নিজের ওয়ালপেপার রাখবে বলে সিদ্ধান্ত নিয়ে নিল। মেহাল ক্লাসে পড়াচ্ছে আর চোখে নীলাকে পরখ করছে। সময়ের ব্যবধানে কি অদ্ভুত অনুভূতি জন্ম নিল তার মনে। এই মেয়েটিকে ব্যবহার করবে এই নিয়তে তার সকল খোঁজ খবর রাখলো। আবার এই মেয়েটির সাথেই তার ঝগড়া হলো। প্রথম দিনেই মেয়েটির ওপর রেগে গেল। তখন জানতো না যে এই মেয়েটির জন্য সে অপেক্ষা করছে এই ম্যাজিশিয়ান। আর যখন জানতে পারলো, তখন এই মেয়েটিকে ব্যবহার করার চিন্তা ভাবনা মনে আনা তো দূরের কথা, মস্তিষ্কে পর্যন্ত আনতে পারলো না। কি অদ্ভুত, মন বলছে এই মেয়েটি সম্পর্কে আরও কিছু জানতে, কিন্তু সরাসরি তো জিজ্ঞেস করতে পারবে না। তার নিজেরও ইজ্জত বলে কিছু একটা আছে। তাই পড়া কমপ্লিট করে ফরাসি ভাষায় বলল, আচ্ছা, সবসময় তো পড়াশোনা করা হয়, আজ তোমরা ভবিষ্যতে কে কি হতে চাও সেটা নিয়ে বলবে আমাকে, দেখি কার ইচ্ছে কতটা ইন্টারেস্টিং এবং ইউনিক। সবাই যেমন খুশি হলো তেমনই অবাক হলো। এই প্রফেসরকে সবাই গম্ভীর প্রফেসর বলেই জানে। পড়াশোনা ব্যতীত কখনো কোনো এক্সট্রা কথা বলেনি, অথচ আজ এমন কথা বলছে। অবাক হবারই কথা সবার, তবু অবাক হওয়ার বিষয়টাকে সাইডে রেখে সবাই খুশি হলো। এই সুযোগে পড়া থেকে কিছুটা বিরতি নেওয়া যাবে। মেহাল ডান পাশের সারির প্রথম বেঞ্চ থেকে জিজ্ঞেস করতে লাগলো। নীলা বাম পাশের সারির প্রথম বেঞ্চে বসেছে। প্রত্যেক সারির প্রথম বেঞ্চে বসে থাকা স্টুডেন্টদের জিজ্ঞেস করছে। সবাই নিজেদের মতো করে উত্তর দিচ্ছি। এবার এলো নীলা যে বেঞ্চে বসেছে সেই বেঞ্চের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করার পালা। নীলার পাশে বসে থাকা একটি মেয়েকে জিজ্ঞেস করলো, সে নিজের মতো উত্তর দিল। তারপর নীলা দাঁড়ালো। মেহাল যেন এই সময়েরই অপেক্ষা করছিল। নিজের কণ্ঠ গাম্ভীর্য বজায় রেখে জিজ্ঞেস করলো, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার? নীলা নির্লিপ্ততা ভঙ্গিতে জবাব দিল, I want to be a successful, heartless woman. সবার দৃষ্টি গেল নীলার দিকে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল এই মেয়েটির দিকে। মেহাল অবাক হলেও কিছুক্ষণের ভেতর তার ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। নীলার কাছ থেকে অবশ্য এমন উত্তর আশা করা যায়। এমন সময় ক্লাসের টাইম শেষ হয়ে গেল এবং বেল বেজে উঠল। সবাই যার যার জিনিসপত্র গোছাতে শুরু করলো। নর্মালি ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই যার যার জিনিসপত্র গোছাতে শুরু করলো। নর্মালি ক্লাস শেষ হবার সঙ্গে সঙ্গে প্রফেসর বের হয়ে পড়ে, কিন্তু আজ মেহাল বের হলো না। নীলার সাথে কথা বলতে মন চাইছে, আর মেহাল খানের মন একবার যা চাই সে তাই করে ছাড়ে। সবাই একে একে বের হতে লাগলো। নীলা সব সময় পড়ে বের হয়, কারণ ক্লাস শেষ হলেই ছেলেমেয়েরা একসাথে বের হয়। তখন একটা কেমন জানি গোজামিল অবস্থা হয়ে যায়, তাই সে সব সময় পড়ে বের হয়। ক্লাস ফাঁকা হয়ে যেতেই নীলা যেই না বের হতে লাগলো, অমনি মেহাল জিজ্ঞেস করে উঠল, তোমার ফ্রেন্ড এখন কেমন আছে? নীলা থেমে গেল। পেছনে ফিরে ভদ্রতা বজায় রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। অবশ্য রাতে জ্বর উঠেছিল, কিন্তু সেটা এখন কমে গিয়েছে। মেহাল মাথা নাড়িয়ে আবার বলতে লাগলো, তুমি আজকে যে জবাবটি দিলে, তোমার কি মনে হয় না এরকম মনোভাব রেখে তুমি নিজের জীবন নষ্ট করছো?
আসলে মেয়েটির তেজ কতটুকু সেটা দেখার জন্য সে এমন কথা বলল। সে দেখতে চায় মেয়েটিকে বুদ্ধিমত্তার সাথে সুন্দরভাবে জবাব দেয় নাকি রেখে চায়। নীলা স্মিত হেসে নিজের প্রফেসরের বলা কথাটি আরেকবার রিপিট করো। জীবন নষ্ট। আর ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। এই হাসি মেহালের চোখের আড়াল হলো না। সে সবটা লক্ষ্য করলো। তার মনের কৌতূহল আরও বেড়ে গেল। সে নীলার কাছ থেকে উত্তর পাবার আশায় সে রইল। নীলা বলতে শুরু করলো। মানুষ দুবার নিজ হাতে নিজের জীবন নষ্ট করে। প্রথমবার বিয়ের আগে, প্রেম করে, এবং সর্বশেষবার বিয়ে করে। নীলার বলা কথাগুলো শুনে মিহালের চোখ বড় বড় হয়ে গেল। এই মেয়ের আসলেই তেজ আছে। মেয়েটির নাম নীলা না রেখে লীলা রাখা উচিত ছিল। বেশ ভালো মানাতো মেয়েটির পার্সোনালিটির সাথে। নীলা মেহালকে সালাম দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে এলো। নীলা চলে যেতেই মেহাল নিজে নিজে আনমনে বলতে শুরু করলো। তার মানে কি নীলাঞ্জনা ইরফানের সাথে সুখী নেই? অবশ্য সেই হতরমের সাথে আমার নীলাঞ্জনা কি করে সুখী থাকতে পারে? ওই শালার না আছে চ্যাটার, আর না আছে আইকিউ, না আছে যোগ্যতা। একদম অস্ট্রেলিয়ান গরু। কত সুন্দর নীলাঞ্জনার মতো পরীকে বিয়ে করে ফেলেছে। আল্লাহ, এই দুঃখ যে আমার আজীবন রয়ে যাবে। নিজের এইসব কথায় নিজেই অবাক হয়ে গেল। সে তো ভাবছিল নীলার জন্য তার মনে যা আছে তা কেবল সহানুভূতি, কিন্তু তার মনে আবার হিংসা কবে থেকে জন্মাতে শুরু করলো। মেহাল খান কখনোই কাউকে হিংসা করেনি, বরং লোকে তার সাকসেস দেখে হিংসা করে এসেছে। অথচ আজ সেই দূরের মতো দেখতে ইরফানের প্রতি হিংসা করছে। ব্যাপারটা বেশ হাস্যকর এবং লজ্জাজনক। যদি তার বেস্ট ফ্রেন্ড মুনফি জানতে পারে তাহলে তাকে নিয়ে বেশ মজা করবে। আর যদি ঘুণাক্ষরেও ইরফান একবার জানতে পারে তাহলে তো তার মান সম্মান সব ধুলো মিশে যাবে, এবং সেটা কিছুতেই হতে দিবে না। তাই নিজেকে যেভাবেই হোক স্বাভাবিক রাখতে হবে, এবং নিজেকে স্বাভাবিক রাখার একমাত্র উপায় হলো হর্স রাইডিং। মেহালার বেশিক্ষণ ক্লাসরুমে না থেকে নিজের কেবিনে চলে গেল। একটা বাড়ি ফিরলো মাত্র কিছুক্ষণ হয়েছে। পুরোটা রাস্তা সেই কেবল মুনফি আর তার সাথে বলে আসা কথাবার্তা আর তার গাওয়া গান, এইসব কথাই মনে পড়ছিল। এই জেন্টালম্যানটি ধীরে ধীরে তার মনে জায়গা করে দিচ্ছে। কিন্তু যখনই তার মনে কেউ জায়গা করতে নেয় তখনই তার নীলার সাথে ঘটে যাওয়া বিশ্রী ঘটনার কথা মনে পড়ে। মেয়েটা যাদের কাছ থেকে ধোকা পেয়েছে তাদেরকে তো ছোটবেলা থেকে চিনত, তারপরেও মেয়েটাকে ঠকালো তারা। আর যার সাথে দু একদিনের পরিচয় সে কী করে কাউকে বিশ্বাস করবে? তার যে ভীষণ ভয় হিসেবে মাথা থেকে জেন্টালম্যানের চিন্তা সরিয়ে নিল। যেভাবেই হোক এ লোক থেকে তার দূরে থাকতে হবে। সে কারো মায়ায় জড়াতে চায় না। মায়া জিনিসটা বড় ভয়ঙ্কর। অ্যাপার্টমেন্টে এসে নিজের মতো করে সময় কাটাতে লাগলো সে। হঠাৎ কলিং বেল বাজতেই সে ভাবলো হয়তো নীলা এসেছে, তাই দৌড় দিয়ে দরজা খুলতে গেল। কিন্তু নীলা বলে গিয়েছিল দরজা খোলার আগে পিকল দিয়ে দেখে নিত যে কে এসেছে। তাই সে আগে পিটকল দিয়ে দেখলো কে এসেছে। দরজার বাইরে ডেলিভারি ম্যানকে দাঁড়িয়ে থাকতে দেখেছ, কারণ তার জানা মতে সে কিছুই অর্ডার করেনি। তারপর মনে হলো হয়তো নীলা কিছু অর্ডার করেছে, তাই দরজা খুললো। ডেলিভারি ম্যান বলল, ম্যাডাম অর্ডার এসেছে। বলল যে সে ইকরা। তারপর তার কাছ থেকে সাইন নিয়ে ফর্মালিটি পূরণ করে তাকে বক্সটি ধরিয়ে দিল। ইকরা গিফটের বক্সটি নিয়ে দরজা লাগিয়ে নিজের রুমে প্রবেশ করলো। বড় বক্সের ভেতর সুন্দর দুটো বক্স, এবং বক্সের ওপর একটি কার্ড আছে। কার্ডের ওপর নাম লেখা, ইটস ফ্রম ডক্টর মুনফি। ইকরার ঠোঁটে না চাইতেও এক চিলতে হাসি ফুটে উঠল। সে আর সময় নষ্ট না করে দুটি বক্সের মধ্যে একটি বক্স খুলতে লাগলো। বক্স খুলেই তার চোখ মুখে মুগ্ধতা ছড়িয়ে গেল। প্রথম বক্সটির ভেতর সুন্দর পিঙ্ক কালারের বোরখা এবং হিসাব পরা সুন্দর পুতুল। এই ধরনের পুতুলকে ক্রোশে পুতুল বলে। ক্রোশে পুতুল হলো সুতা এবং একটি ক্রোশে হুক ব্যবহার করে হাতে তৈরি নরম পুতুল, যা মূলত জাপানি মুগুরু শিল্পী থেকে এসেছে। তার মুখের হাসি চওড়া হলো। সে সময় নষ্ট না করে আরেকটি বক্স খুললো। এই বক্সের ভেতর থাকা পুতুলটি দেখে তার চোখ ছলছল করে উঠল। সেখানেও ক্রোশে পুতুল আছে, কিন্তু এই পুতুলটি মিষ্টি রঙের কাপড় পরেছে, সাথে হিজাব এবং কাপড়ের উপর ডাক্তারদের সাদা অ্যাপ্রন, আবার স্টেথোস্কোপও আছে। ইকরার বেশ পছন্দ হলো উপহার দুটি। মুখ ভরা হাসি নিয়ে একা একাই বলে উঠল, এমন জেন্টালম্যানের থেকে দূরত্ব বজায় রাখার হাজার চেষ্টা করলেও ব্যর্থ হতে হবে। এভাবেই দিন চলতে লাগলো। নীলা আর ইকরা বেশ মানিয়ে নিয়েছে নিজেদেরকে এই দেশে। আজ উইকেন্ডে তারা দুজন বের হয়েছে জিনিসপত্র কিনে আনার জন্য। 3 থেকে 4 দিন পর থেকে নিজেদের নতুন ব্যবসা শুরু করবে।
তারা দুজনেই বেশ খুশি আছে। অন্যদিকে মনভি বেশ বুঝতে পারছে যে তার বন্ধু মিহাল নীলার প্রতি দুর্বল হয়ে পড়ছে। ও নীলাকে বিবাহিত ভেবে উঠতে বসতে ইরফানকে গালি দিচ্ছে। সে চাইলেই বলে দিতে পারে যে নীলা বিবাহিত না, কিন্তু সেই ইরফানের জন্য মিহাল একবার তাকে থাপ্পড় দিয়েছিল, সেই থাপ্পড়ের প্রতিশোধ নিচ্ছে সে। তাই এখনও কিছু বলছে না। প্রয়োজন পড়লে সে নীলাকে সব কিছু বলে নীলার সাথে প্রেমের নাটক করবে, তবু মিহালকে জ্বালিয়ে ছাড়বে। এক রামছাগলের কথা শুনে নিজের বেস্ট ফ্রেন্ডের গায়ে হাত তোলা যে কত বড় জঘন্যতম অপরাধ তা হারে হারে টের পাবে মিহাল।